হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা অনেক আগেই ঘুম থেকে উঠে রাস্তা ঘুরে এসে এখানে বসলাম। এখন ওর কিন্তু ঘুম পাচ্ছে, তো ওকে তাড়াতাড়ি করে এখন খাওয়াবো। খাওয়ানো হয়ে গেলেই ঘুমিয়ে পড়বে। এখন বলছে সকাল 7:30। 7:30টার দিকে ওর ভীষণ ঘুম পেয়ে গেছে। দেখো আমার সাথে কি করছে, মানে এতটাও শক্তি খাটায় বলে তোমাদের বোঝাতে পারবো না। এতটা পরিমাণ ও শক্তি খাটাতে থাকে। ওর শরীরে শক্তি জানি না কতটুকু আছে, কিন্তু আমাকে পুরো হেলিয়ে দেয়। এত দুষ্টু করে। আস্তে আস্তে দুষ্টামির পরিমাণগুলো ও বেড়ে যাচ্ছে। বাবা হাসি দেয়, হাসি নঙ্গ 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 হাসি, নঙ্গ 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 হাসি। পাপা, ও পাপা, পাপা, পাপা। উড়ে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। তো দেখো সকালবেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। শুধু সকালবেলায় বললে সেটা মিথ্যা। শুধু সকালবেলা বৃষ্টি হয়নি, কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। বিয়েবাড়ি থেকে আসার পর থেকেই বৃষ্টির নামার কোনো থামার কোনো চিন্তাই নেই, এরকম অবস্থা। একদিকে ঝোড়ো হাওয়া, তার সাথে একদম ঝুমঝুমিয়ে বৃষ্টি, তার পরবর্তীতে হচ্ছে আবার বাজ। এত পরিমাণ বাজ পড়েছে যে বলে পৌঁছানো যাবে না। দেখো একটা রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আমার এই জায়গাটা পুরো ভরে গেছে। এটা ভরে গেছে, এটা বাবুকে স্নান করানোর জন্য। এই জলটা যে ফেলে দিতে হবে, কারণ এই জলটা দিয়ে তো বাবুকে স্নান করানো যাবে না, নোংরা জল। পুরো সব কিছুই দেখো জলে একদম টইটুম্বুর হয়ে গেছে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে। শুধু এটাই না, তার সাথে সাথে এই যে মোছার এটা পর্যন্ত জলে একদম টইটুম্বুর হয়ে গেছে। প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিটা এই বছরের নামে প্রথম। এত বৃষ্টি এখনও হয়নি 2025 সালে। এটা 2025-এর ফার্স্ট এত পরিমাণ বৃষ্টি। চারদিকে জল থই থই করছে। বর্ষাকাল নেমেই গেছে। আর যখন বর্ষাকালের সময় আসবে, তখন দেখবে একদমই বর্ষাকাল থাকবে না। তখন পুরো বাতাস থাকবে আর রোদ থাকবে, এগুলো থাকবে। যখন আমাদের জলের প্রয়োজন, ধান কাটা বা পাট জাগানোর সময়, ধান লাগানো, যেমন যে টাইমটাতে আমাদের রোয়া গাড়া হয়, রোয়া এগুলোর সময় দেখবে প্রচুর পরিমাণে তখন রোদ থাকবে। এর আগের বারে এরকম হয়েছিল যে আমাদের পাটের জাগ দেওয়া হয়েছে, পাটের জাগগুলো পচানো হয়েছে মেশিনের জল দিয়ে, এরকম অবস্থা। মা এবছর একটা লাউ রেখেছিল। এই হচ্ছে সেই লাউটা। এটা হচ্ছে কিন্তু শীত লাউ। আমাদের এইবারের লাউগুলো তো সব গোল গোল হয়েছে, তোমরা দেখেছো। এই দেখো লাউটা রেখে দেওয়ার পর লাউটার অবস্থাটা, কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। লাউয়ের ভিতরে জল ঢুকে গেছে নাকি না, এই দিক থেকে জল আসছে। এই হচ্ছে লাউ। লাউয়ের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বীজ ছিল, বীজগুলো কিন্তু বের করে হয়ে গেছে। এটা হচ্ছে লাউয়ের ভেতরের অবস্থা। দেখো পুরো ভেতরটা ফাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে মুখটা, এটা মুখ করে নিয়েছে, পুরো ভেতর ফাঁকা করে দিয়েছে। আর ভিতরে একটা দেখো এই যে চারা গজিয়ে গেছে লাউয়ের ভেতরে। এখনও 2-1টা করে বীজ আছে, আর মা এর বীজগুলো রেখে দিয়েছে। এই বীজগুলো দিয়ে কিন্তু আমাদের এবার আরও লাউয়ের চারা করা হবে। রাস্তার জল পুরো বাড়িতে এভাবে বেয়ে বেয়ে চলে আসছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই কারণে দেখো পুরো রাস্তার জল বাড়িতে চলে আসছে। আমাদের বাড়িটা অনেকটাই নিচু রাস্তা থেকে, সেই কারণে রাস্তার জলগুলো কিন্তু আমাদের বাড়িতে চলে আসে। অনেকবার মাটি কাটা হয়েছে, মাটি কাটার পরও সেই নিচু ভাবটা কাটছে না। এখন কিন্তু আমার মনে হচ্ছে সূর্যি মামা উকি মারছে, কারণ এখন আর মনে হয় না যে বৃষ্টি হবে, রোদ উঠে যাবে। কারণ সূর্যি মামা কিন্তু ভালোই উকি দিচ্ছে। তো চলো, বাবা কিন্তু বাবুকে নিয়ে ওই যে ঘরের মধ্যে আছে, আর ভাই গেছে টিউশন পড়াতে, তার সাথে বোনও আছে। তো সবাই বাবুকে নিয়ে ওইদিকে আছে। মা এদিকে বসিয়েছে রান্না। তো এই যেখানে রান্না বসিয়েছে, ভাত হয়েই গেছে, ভাতটাকে এখন নামাবো। আর বাবুকে সকালবেলা খাওয়ানো কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। এখন ভাতটা চলো নামিয়ে নিই। সকালবেলা ভিডিওটা শুরু করব বলে আর করা হয়নি। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আমাদের, গ্যাস ভরে এনেছে কালকে, তো সকালবেলা চাটা সব হয়ে গেছে। এই হচ্ছে সকালবেলা চায়ের
বাসনপত্র, আর এখানে বাবুর খাবারের বাসনপত্র সব হয়ে গেছে। সকালবেলা যে ডিউটিটা থাকে ওগুলো কমপ্লিট। এটাকেও ধুয়ে নিতে হবে। এটা দিয়েও দুধ গোলানো হয়েছে, কারণ ও না এটা দিয়ে খেতে চায় না, তারপর পাটি চামচ দিয়ে খাওয়ানো হয়েছে। তো প্রথমে ভেবেছিলাম যদি এটা দিয়ে খায়, তো এটা দিয়ে একদমইও খেতে চায় না, এতটাই দুষ্টু, এই জিনিসগুলো ভালো পায় না। তো চলো এদিকে এখন তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে তাড়াতাড়ি করে এদিকে গরুর ডাক্তারকে ফোন করা হলো, কারণ আমাদের গরুকে আজকে ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন না দিলে এই গরুটার বাচ্চা হয় না। তো আজকে সেই ইঞ্জেকশন দেওয়ার সময় চলে এসেছে, তো সেই কারণে কিন্তু ডাক্তার চলে এসেছে গরুকে ইঞ্জেকশন দিতে। তো প্রথমে 1 বালতি জল কিন্তু ঢেলে দিয়েছে গরুর শরীরে, ঢেলে দিলে নাকি শরীরটা ঠান্ডা হবে, ভালো হবে। আর আমাদের এখানে না একটা বড় ষাঁড় গরু আছে, ভীষণ অত্যাচার করছে, তো সেই কারণে গরুটাকে বেশি আমরা বের করতে পারছি না, কারণ এই সময় ষাঁড় গরু এলে ভীষণ অত্যাচার করবে আর ঘরদোর ভেঙে দেবে। ষাঁড়টা এত পরিমাণ বড়, পুরো হাতির মতো বড় ষাঁড়টা। তো যে এখন কিন্তু তাড়াতাড়ি করে ডক্টরবাবু ইঞ্জেকশন দেবেন, ইঞ্জেকশন দিলে কিন্তু বাচ্চা আসবে। তো এই গরুটা এর আগের বারও ইঞ্জেকশন দেওয়া হয়েছে প্রায় 8-9 দিন আগে, তো বাচ্চা তখন পেটে আসেনি, এখন আবার ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। এই ইঞ্জেকশনে যদি পেটে বাচ্চা আসে তো ভালোই, না হলে কিন্তু অন্য আবার যখন এরকম হবে, মানে এরকম একটা সময় আসবে, তখন কিন্তু আবার ইঞ্জেকশন দিতে হবে। এই গরুটা একমাত্র ইঞ্জেকশন দিয়েই বাচ্চা হয়, না হলে হয় না। তো এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, তাড়াতাড়ি করে রান্নার কাজগুলো করে নিতে যাব ডক্টরের কাছে। তো মা বললো যে ঠিক আছে, তুই কচুর লতিগুলো যেগুলো আছে ওগুলো কেটে দিয়ে যা, আমি রান্নাগুলো ঝটপট করে করবো। কোনো রকমের সেদ্ধ ভাত খেয়ে ডক্টরের কাছে তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ আমার অনেক বড় একটা সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যা আমি তোমাদের অবশ্যই শেষের দিকে সম্পূর্ণ বলবো। তো চলো আগে কাজগুলো করে নিই। কোথাও গেলে আমাদের মেয়েদের কিন্তু বাড়ির রান্না বান্না সব কিছুই করে যেতে হয়, কিন্তু আমি এদিকে শুধু সবজি টবজিগুলো কেটে দিয়ে মাকে যাবো, কারণ সারাদিন বাড়িতে গরু বাছুর এত কিছুই আমাদের আছে যে সব কিছু সামলে উঠতে পারবে না মা। তো এদিকে কিন্তু বাবুকে নিয়ে বেরিয়ে গেছি, কারণ ওকে আমি কোথায় রেখে যাব আজকে, মা ওকে রাখতে পারে না, ও এতটা মার সাথে দুষ্টামি করে। যদি দিদি বাড়িতে থাকতো তাহলে দিদির কাছে রেখে যেতে পারতাম, দিদিও আজকে গেছে মামিকে নিয়ে ডক্টরের কাছে। তো সেই কারণে আমি ওকে আর রেখে গেলাম না, আমি ওকে কোলে নিয়ে চলে যাচ্ছি। ওখানে তো দিদি আছে, ওখানে দিদির কাছে ওকে রাখতে পারবো, তারপর আমি নার্সিংহোমে যেতে পারবো। তো নার্সিংহোমে আমার একটা খুব দরকারি কাজ আছে, নিজের জন্যই খুব দরকারি, তো সেটার জন্য যাচ্ছি। ও গাড়িতে উঠলে এত পরিমাণ খুশি হয় তোমাদের কি বলবো, গাড়িতে উঠে পুরো আমার বুকে মাথা দিয়ে চারপাশটা তাকিয়ে দেখবে। আমি দেখেছি অন্য বাচ্চাদের গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে, কিন্তু ওকে ঘুমানোর কোনো রকম দেখবে না, তাকিয়ে তাকিয়ে শুধু দেখবে গাছপালা কোন দিকে কি নড়ছে কি হচ্ছে সব দেখতে থাকবে, কয়টা গাড়ি যাচ্ছে। আর গাড়িটা যখন দেখতে থাকবে সামনের থেকে একদম পেছন পর্যন্ত মাথা 60 ডিগ্রি ঘুরিয়ে দেখবে যে গাড়িটা ঠিক কত দূর গেছে। এত পরিমাণ দুষ্টু, বলে তোমাদের বোঝানো যাবে না। আমার জেঠু কি বলে জানো, আমার ছোট জেঠু বলে যে ও নাকি আমার বাবা জেঠুকে বাজারে বিক্রি করে দিতে পারবে, ওর এত দুষ্টু দুষ্টু বুদ্ধি আছে। যদি তুমি ওর সামনে দাঁড়িয়ে থাকো, যদি তুমি ওর সাথে কথা না বলো, ও তোমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকবে, তাকিয়ে থেকে থেকে তোমাকে ডাকবে হুঁ হুঁ। যখন ওর সাথে কথা বলবে তখন আবার খিটখিটি মানে হেসে দেবে, এরকম দুষ্টুমি করে। তো চলো ওকে আমি রেখে এসেছি দিদির কাছে, এখন আমি নার্সিংহোমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। নার্সিংহোমটা একটু দূরে আছে, তো সামনে যে নার্সিংহোমটা আছে ওটা না, একটু দূরে আগের পুরনো যে নার্সিংহোমটা আছে ওটার মধ্যে আমি যাব। তো সেই কারণে কিন্তু ওকে নামিয়ে দিলাম দিদির কোলে। তো দিদি আর মামি ওইদিকে ডক্টর দেখাচ্ছে, এদিকে আমি চলে যাচ্ছি নার্সিংহোমের উদ্দেশ্যে। তো এখানে আসলে মনে পড়ে সেই দিনগুলোর কথা। এই 1 বছর আগে এখানে আমার আসতে হতো 1 মাস পর পর, এই বাবুর জন্যই আসতে হতো ডক্টর দেখাতে। আজ দেখো বাবু আমার কোলে চলে এসেছে, কত তাড়াতাড়ি সময়গুলো চলে যাচ্ছে। যখনও আমার পেটে ছিল তখন একদমই সময় যেত না, কবে আমি তো ওকে হাতে পাবো, কবে আমি ওকে ধরবো চটকাবো এরকম মনে হতো। আর এখন ওকে হাতে পেয়ে গেছি, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো খুব মিস করব। ওর সেই ছোটোবেলা আতুর ঘরে থাকতে যে ছোটোবেলাটা ছিল, তো সেই টাইমগুলোকে এখন যেমন প্রচুর মিস করি, কারণ সেই টাইমগুলো তো এত দুষ্টুমি করতো, এত ঘুমোতো, বলে বোঝানো যাবে না। দুষ্টুমিও করতো, ঘুমোতো, আবার কেউ আসলে তাকে হাত দিয়ে চেপে ধরে রাখতো। এই জিনিসগুলো না ও খুব ভালো পারতো। এখনও যেমন কেউ আসলে তাকে যেতে দিতে চায় না, যেই আসুক চেনা অচেনা সবার কোলে চলে যায়, এরকম দুষ্টুমি করে। আজকে কি হয়েছে, এখানে যাওয়ার পর এখানে একজন ডক্টর আছে যে মামিকে দেখেছে, সেই ডক্টরের কাছে আমরা সবাই গেছি, কারণ সেই ডক্টরের এখানে সেরকম নেই যে শুধু রোগী যেতে পারবে, রোগীর আত্মীয় স্বজনরাও যেতে পারে। তো সেখানে গেছি, মামি ডক্টর দেখাচ্ছে, মামির রক্তের রিপোর্ট যা আছে এগুলো ডক্টরে দেখছে। তো সেই টাইমে ও কি করেছে, ডক্টরকে দেখে ডক্টরকে ডাকে হুঁ হুঁ করে ডাকছে। তো ডক্টরবাবু একবার দেখলো, দেখে কিছু বললো না, দুবার দেখলো কিছু বললো না, 3বারের মাথায় ও যখন হুঁ হুঁ করে ডাকতে শুরু করেছে, ওকে কোলে নিতে বাধ্য হয়ে কোলে নিল ওকে।
এরকম দুষ্টু যে ওকে কেউ সামনে থেকে দেখলে যদি ওকে কোলে না নেয় তাহলে মনে হয় থাকতেই পারবে না, এরকম দুষ্টু দুষ্টু ভাব ভাব করে ডাকতে থাকে। আর তারপর আমাদের সামনে একজন মুসলিম কাকিমা বসেছিল, ঘোমটা টোমটা দিয়ে বসেছে, যেরকম সবাই মানে মুসলিম কাকিমারা দেখবে মাথার মধ্যে ওড়না টোনা দিয়ে বসে, আর ও কি করেছে টান দিয়ে ওড়নাটা খুলে দিয়েছে মাথা থেকে, এরকম দুষ্টু। তখন ওকে বাধ্য হয়ে সেই কাকিমাটা কোলে নিয়েছে, কোলে নিয়ে বলছে বাবু তুমি দুষ্টুমি করছো, ও তো কিচ্ছু বোঝে না কিন্তু সবার সাথে ও কথা বলবে, এরকম ব্যাপার। তো চলো চলে এসেছি নার্সিংহোমে। এখন নার্সিংহোমে এই যে স্যারটা আছেন ওর সাথে কথা বলি, ইনি হচ্ছেন এখানকার কি একটা, তো এখানে নাম টাম লেখানো ওইসব যায়। তো ওই স্যারটাকে বললাম যে আমি যে এরকম এরকম কাজ, তো উনি আমাকে বললো ঠিক আছে ডক্টরকে প্রথমে দেখিয়ে নাও, তারপরে তোমার কাজগুলো কি কি হবে ডক্টরবাবু বলে দেবে। তো চলো চলে এসেছি। আর এই নার্সিংহোমটা বেশি একটা মানুষজন থাকে না, খুব কম মানুষজনই থাকে, কারণ এটা অনেক পুরনো নার্সিংহোম। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জানোই যে আমি গিয়েছিলাম মাথাভাঙাতে ডক্টরের কাছে, বাবুকে না আমাকে দেখাতে গেছিলাম। আমার অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে, সেই কারণে বাবু হওয়ার পর থেকে সমস্যাগুলো হচ্ছে, তো সেটার জন্য গিয়েছিলাম। আমি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করি তোমাদের সাথে, তাই আমি এটাও শেয়ার করব, কারণ এটা কোনো খারাপ জিনিস না যেটা শেয়ার করলে আমার কোনো খারাপ হবে বা কোনো রকম কিছু হবে। এই জিনিসগুলো শেয়ার করে রাখা ভালো, তার কারণ আমারটা শুনে শুনে অন্য কারো উপকার হতে পারে। আমাদের এখানে বাচ্চা হওয়ার পর একটা মহিলা বাচ্চা হওয়ার 2 বছর পর কবাডি দিয়েছিল, কবাডি উপরে উঠে গিয়ে মহিলাটা মারা যায়। মহিলাটার নাম হচ্ছে কামিনী বর্মন। তো মহিলাটা মারা যায়। তো সেইটা হওয়ার পর থেকেই আমাদের হসপিটাল যে আছে, যে হসপিটালে বাবু হয়েছে, সেখানে যতবার আমরা গিয়েছি বা দেখেছি শুনেছি, প্রত্যেকটা সময় আমাদের যে ওই এরিয়াটার মধ্যে যে চ্যানেল আছে একটা খবরের চ্যানেল, সেখানে বেশিরভাগই শোনা যায় যে এরকম হয়ে অনেক মহিলা মারা যাচ্ছে, কবাডি নাকি উপরে উঠে যাচ্ছে, অনেক সমস্যা। তো এটা নিয়ে আমি ডক্টরের সাথে কথাও বলেছিলাম, যে ডক্টরকে আমি আগে দেখিয়েছিলাম পিকে কুন্ডু স্যার, ওনার সাথে কথাও বলেছিলাম। তো উনি বলেছিলেন না সেরকম সমস্যা হয় না, এটা সম্পূর্ণই ভুল ধারণা। হ্যাঁ আমারও মনে হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা, কিন্তু আমার সেরকম হয়নি, আমার কিছু প্রবলেম দেখা দিয়েছে, সেই প্রবলেমগুলোর জন্য আমি কবাডি খুলতে গেছি। এটা গেছিলাম আমি নার্সিংহোমে। মাথাভাঙাতে 2টো নার্সিংহোম আছে, একটা হচ্ছে আরোগ্য, আর কি আরোগ্য নাকি নাম, আর একটা হচ্ছে মিলি নার্সিংহোম। আমি গেছি মিলি নার্সিংহোমে। তো সেখানে একটা ডক্টর আছে, কি নাম পীযূষ কান্তি না কি নাম, সেই স্যারটা খোলে। তো আমি গিয়েছি, যাওয়ার পর প্রায় 200 জন মানুষ ছিল প্রায়। আমি গিয়েছি 1টা-1:30টার দিকে। তো যাওয়ার পর ডাক্তারবাবু বলছে যে আজকে হবে না, ছুটি, আজকের থেকে ডাক্তারবাবু ছুটি দিয়ে যাবে। তো সেই কারণে আমাকে বলেছে যে তুমি 20 তারিখ আসো, 19 তারিখ আমাকে ফোন করবে, 19 তারিখ মানে আমাদের নার্সিংহোমে ফোন করবে, 20 তারিখ তুমি আসবে, 20 তারিখ এই জিনিসটা তোমার খোলা হবে। আর একটু ভয় আছে আমার দিকটা থেকে, একটু ভয় আছে, কারণ আমার এখন বাবু যখন 3 মাস তখন থেকে আমার মাসিক হওয়া শুরু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর থেকে মানে এত পরিমাণ আমার ব্লাড যাচ্ছে, প্রায় 15 দিন পর্যন্ত। মাসিক হলে তো মানে মানুষের 3 দিন 4 দিন 5 দিন থাকে নর্মালি, আমার 15 দিন পর্যন্ত হচ্ছে। আর 15 দিনের মধ্যে প্রায় শরীর থেকে কয়েক কেজি রক্ত যাচ্ছে, একদম ঠাসা রক্ত, মানে এমনিতে মাসিকের রক্ত যেরকম সেরকম না, একদম অন্যরকম রক্ত, মানে দেখলে যেন ওটা ভয় লাগছে। আর আমি আগের থেকে অনেক শুকিয়ে গেছি, এই কারণেই আমি শুকিয়ে যাচ্ছি। আমার শরীরটা আগের থেকে অনেকটা ক্লান্ত, অনেকটা দুর্বল, আমি এবার ভীষণ উইক হয়ে গেছি। আমার শরীরে আমি শক্তি পাই না, আমার মাথা ঘোরায়, মাঝে মধ্যে আমার হাতগুলো না এরকম করে বেঁকে যায়, হাত পাগুলো বেঁকে যায়, এরকম হতে থাকে। তো এই জন্যই আমি প্রথমে ভেবেছিলাম যে আমি প্রথমে ডক্টর দেখাবো, ডক্টর দেখিয়ে তারপর কিন্তু আমি সেখানে যাব, মানে সে নার্সিংহোমে যাব। তো আমি ডক্টর দেখিয়েছি, দেখানোর পর যে ডক্টর খুলবে ওনাকে দেখানো হয়েছে, ভিজিট নিয়েছে 500 টাকা। তো ওনাকে দেখানোর পর উনি বলল যে হ্যাঁ এটা খোলা যাবে। আর আমার সমস্যাগুলো খুবই কঠিন, আমার খোঁচা খোঁচা লাগে, খুব খারাপ লাগে, সেই জিনিসগুলোর জন্য আমি তাড়াতাড়ি খুলতে যাচ্ছি, ডাক্তারবাবুকে বলেছি। তো বললো হ্যাঁ খোলা যাবে, কিন্তু রিস্ক হয়ে যাবে, কারণ আমার 6 মাস হয়ে গেছে বাচ্চা হওয়ার, 6 মাসের মধ্যে আমার এই সমস্যাগুলো দেখা দিয়েছে, তো সেই কারণে রিস্ক হবে। তো এতটুকু রিস্ক তো হাতে নিতেই হবে, করার কিছু নেই। তো সোমবার দিন যাব আমি ডক্টরের কাছে। ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে সত্যি, যে কী হবে কি না হবে, যদি আমার কিছু হয়ে যায় আমার ছেলেটাকে কে দেখবে, কী হবে কিচ্ছু না।
আগে যখন আমি ছিলাম আমি মরতে ভয় পেতাম না, যদি আমার মৃত্যু আমার হাসতো আমি ভয় পেতাম না। এখন আমি মরতে ভয় পাই, কারণ আমার আমার পেছনে আমার সন্তানটা আছে, ওকে কে দেখবে? এই জিনিসটার জন্য সত্যি বুকটা আমার কেঁপে ওঠে। যত ভাবি ততই আমার ভেতরে একটা ভয় কাজ করে। তো প্লিজ তোমরা সবাই আশীর্বাদ করো, ভালোবাসা দিও যেন এই কাজটা আমার তাড়াতাড়ি হতে পারে। আর এই জিনিসটার জন্য আমার পুরো মাথা ঘেটে গেছে, এরকম যে একটা সর্বনাশ হবে আমি সত্যি ভাবিনি। আমাদের এখানে যারা যারা আমার পর বেবি হয়েছে অনেকেই খুলে ফেলেছে এটা। আর সিজারে বেবি মানে সিজারে যাদের বাচ্চা হয় তাদের দেয় না, বেশিরভাগই দেয় না, কিন্তু জানি না আমাকে কোন কারণে দিয়েছে, আমি কিচ্ছু জানি না। আমাকে যদি দেওয়ার আগেও বলতো যে তোমাকে কভারটি দেওয়া হবে, আমি কোনো দিন নিতাম না। কারণ আমি আগের থেকেই মা জেঠি ওদের মুখে শুনেছি এই জিনিসটা এত ক্ষতিকর। একটা তামার জিনিস ভেতরে শরীরে থাকলে কতটা ক্ষতি হতে পারে। আমি এতটা দুর্বল হয়ে পড়েছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। জানো আমি কোনো কাজ করে একবারে আসতে পারি না, আমার মানে শরীরটা হাইফাই করতে থাকে। আমার প্রেশার একদম লো আছে, একদম হিমোগ্লোবিন কম, প্রেশার লো, ইউরিক অ্যাসিড কম, মানে সব আমার কমে গেছে। এত অবস্থা খারাপ, আমার চোখ মুখ পুরো গর্তে বসে গেছে। আমাকে আগে যারা দেখেছে তারা এখন দেখলে আমাকে সবাই বলে যে তোর শরীরটা একদম শেষ হয়ে গেছে। কিন্তু আমি যেন কোনো কাজকর্ম বাড়িতে করি না, সেরকম কিচ্ছু না, আমার ভেতরে কোনো চাপ নেই, আমার শরীরে কোনো চাপ দেওয়া হয় না, তবু আমি শুকিয়ে যাচ্ছি এই কারণটার জন্য। তো এটা আমার খুব তাড়াতাড়ি খুলতে হবে। আমি ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে চলে এসেছি, আমি সোমবার দিন যাচ্ছি খুলতে। ওই দিক থেকে বড়মশাই টেনশন করছে, ওকে বলার পর টেনশন করছে যে কি হবে কি না হবে। ও এখন আসতে পারবে না, কারণ সামনে আমাদের বাবুর অন্নপ্রাশন আছে, তখন আসতে হবে, তো ও তাই আসতে পারবে না। দেখি মাকে বা বৌদিকে কাউকে একজনকে নিয়ে যাব। তো ওটা করতে গেলে নার্সিংহোমটাতেই করতে লাগবে, অন্য কোনো জায়গায় না। তো ডাক্তারবাবু বলে দিয়েছে বেশিক্ষণ সময় লাগবে না, তো হয়ে যাবে তাড়াতাড়ি, যেদিন যাবো ওই দিনে আসতে পারবো। তো তবুও ভয় লাগে, একটা ছেলেটাকে, ভগবান ছেলেটাকে নিয়ে যাব বা ছেলেটাকে রেখে যাব, যেটাই করি না গো, ওর জন্য একটা অন্যরকমই টেনশন হয়। তোমাদের সাথে কথা বলছি আমার বুকটা ধুকপুক ধুকপুক করছে, এতটা পরিমাণ ভয় লাগছে। কিছু করার নেই, মেয়ে হয়ে জন্ম হয়েছে, অনেক কষ্ট সহ্য করে অনেক কিছু করতে হবে মেয়েদের, এটাই, আর কিছু বলার নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সোমবার দিন যাচ্ছি কবাডিটা খুলতে। এটা যখন থেকে আমার শরীর দিয়েছে তখন থেকে আমার একটা টেনশন যে আমি কবে খুলবো, কিন্তু এখন যে এতটা অসুবিধে হচ্ছে যে আমার ইমিডিয়েটলি এটা খুলতে হবে। তো চলো ব্লগটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তাড়াতাড়ি চলে আসবো, ততক্ষণের মতো টাটা।